এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। লোক ভর্তি বিয়ে বাড়িতে আরোহীকে দেয়ালের সাথে চেপে ধরে রক্তিম চক্ষু নিক্ষেপ করে আছে রাজ। ভয় কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো আরোহীর। নিঃশ্বাস বারবার ওঠানামা করছে। আশেপাশের মানুষগুলো চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে চক্ষু যুগল বড় বড় করে নিক্ষেপ করে দাঁড়িয়ে আছে তাদের দিকে। বর সহ বাকি সবাই অবাক হয়ে তাকিয়ে রইল রাজ দুই আঙ্গুলের আরোহীকে হলুদ মাখা হলদে গালটা ছিঁড়ে দিয়ে পড়ল। বাহ, সুন্দরী তো লাগছে খুব। বিয়ে করবে তাই না? অথচ আমাকে দাওয়াত দিতেই ভুলে গেলে। মাথায় হুডি পরা, মুখে মাস্ক লাগানো কেউ রাজকে না চিনলেও আরোহীর চিনতে একটুও ভুল হলো না। টলমলে চোখের পানি নিয়ে রাজের বুকে ঝাঁপিয়ে পড়ে চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে, আমি করতে চাইনি এ বিয়ে, বিশ্বাস করুন, আমাকে জোর করে বাধ্য করা হয়েছে। কিন্তু তার আর কথা বলা হলো না। এর আগেই রাজ আরোহীর এক হাত চেপে ধরে চারিদিকে হুঙ্কার দিয়ে বলে ওঠে, এই কে আমার সামনে দাঁড়িয়ে আরোহীকে বিয়ে করবি? কোন ছেলের এমন বুকের পাটা? এক বাপের জন্ম হলে সামনে এসে কথা বল। পিনপতন নীরবতায় বিশাল ক্লাবটি কেঁপে উঠল রাজের হুঙ্কারে। পিস্তল হাতে ভেতর থেকে বেরিয়ে রাজের সামনে এসে দাঁড়ালো আরোহীর বাবা আদ্রিয়ান মাহমুদ নির্জন। দেশের নামকরা মাফিয়া। তার এই ২৭ বছরে তিলে তিলে গড়ে তোলা অন্ধকার সাম্রাজ্য সারা দেশ জুড়ে বিচরণ করে আছে, কিন্তু কোনো ক্রাইমের কোনো প্রমাণ রাখে না সে। পিস্তল হাতে এগিয়ে এসে রাজকে দেখেই থমকে গেল সে। আশেপাশেই যারা এতক্ষণ রাজের দিকে বন্দুক তাক করেছিল তাদেরকেও ইশারায় বন্দুক সরিয়ে নিতে বলল সে। রাজকে এর আগেও দেখেছিল সে, তবে আজকের মতোই মাস্ক পরা অবস্থায় চেহারা দেখেনি কখনো। আজ রাজ ও নির্জন দুজনেই মুখোমুখি দাঁড়িয়ে। রাজ হাতে তুড়ি বাজাতেই গেস্টদের মাঝে ছদ্মবেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার ছেলেগুলো পিস্তল হাতে দাঁড়িয়ে সকলকে জব্দ করে নিল। নির্জন চারিদিকে একবার চোখ বুলিয়ে রাজের দিকে তাকিয়ে বলে, ক্রাইম জগতে তোর সাথে সাথে আমার কিসের শত্রু তা আমি জানি না। অজান্তে আমার এত কিছু করেছিস, আমার কেন করেছিস, কি চাস তা জানতে চাই না আপাতত। তবে আমার মেয়ের বিয়েতে এসে কি সব বকছিস? আরোহীকে কিভাবে চিনিস তুই? রাজের অট্ট হাসির শব্দ সারা ক্লাব জুড়ে বেজে ওঠে। এরই মাঝে মাথা থেকে হুডি সরিয়ে মুখে মাস্ক খুলে নির্জনের দিকে তাকাতে নির্জন দুপা পিছিয়ে গিয়ে বলে, রাজ তুমি? বাস স্ট্যান্ডে এসে বাস থামালো। বাস থেকে ব্যাগ কাঁধে কপালের ঘাম মুছতে মুছতে রাস্তার এক পাশে দাঁড়ালো রাজ। গায়ে সাদামাটা জামা কাপড়, পায়ের জুতো জোড়া পুরনো হয়ে গেছে। কিছুটা এগিয়ে একটা দোকান থেকে পানির বোতল কিনে তা চোখে মুখে ছিটিয়ে নিল সে। এরপর বাকিটা পান করার সময় হুট করেই একটা ছেলে ব্যাগ টান দিয়ে নিয়ে দৌড় দিল। রাজ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ছেলেটার দিকে তাকিয়ে রইল, কারণ এই শহরে পা রাখার পর তার সব টাকা পয়সা এই ব্যাগের মাঝে। সামনে একটা ছেলে ব্যাগটা উদ্ধার করে ওই ছেলেটাকে কয়েকটা থাপ্পড় মেরে ব্যাগটা নিয়ে রাজের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। আপনার ব্যাগ নিয়ে চলে যাচ্ছিল আর আপনি বলদের মতো দাঁড়িয়ে আছেন। রাজ কিছু না বলে ছোট্ট করে বলল, থ্যাঙ্কস। ইটস ওকে। শহরে কি নতুন? জি। পোশাক আশাক দেখে তাই মনে হচ্ছে। শুনুন, এত হাবা হলে এই শহরে টিকতে পারবেন না। কোথায় এসেছেন? গ্রাম থেকে এসেছি। এখানে একটা ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি। আত্মীয় স্বজনদের বাসা উঠবেন নিশ্চয়ই? না, এই শহরে আমার কেউ নেই, ব্যাচেলর থাকতে হবে। ছেলেটা এবার কিছুক্ষণ উপর নিচে তাকিয়ে হাত বাড়িয়ে বলল, আমি রুশান। রাজ একটু মুচকি হেসে বলল, আমি রাজ, এখানকার একটা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হয়েছি। রুশান একটু মুচকি হেসে বলল, আমিও ওখানেই পড়ি আর আমরা ব্যাচেলর থাকি। আপনি চাইলে আমাদের সাথে উঠতে পারেন, 4 জন আছি আমরা। তাহলে তো ভালোই হয়। চলুন, অনেক জার্নি করেছেন, একটু বিশ্রাম নিয়ে শরীর হালকা হলে পরে আপনার সব ব্যাপারে শুনবো। কোথায় বাসা?
এই তো কাছেই। বাড়িতে গিয়ে গেট পেরিয়ে ভেতরে গিয়ে রাজকে নিয়ে ফরিদা আন্টির কাছে গেল রুশান। গিয়ে বললেন, ফরিদা আন্টি, ওর নাম রাজ। আমাদের ভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে গ্রাম থেকে এসেছে। থাকার মতো জায়গা নেই, তাই নিয়ে এসেছি এখানে। আমাদের সাথে থাকলে আপনার কোনো আপত্তি নেই তো? ফরিদা আন্টি কিচেন থেকে বেরিয়ে রাজের দিকে তাকিয়ে দেখে খুব সহজ সরল একটা ছেলে, শার্ট পরার স্টাইল একেবারেই ভদ্র ছেলেদের মতোই। দেখে মনে হচ্ছে ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। চোখের চশমাটা ঠিক করে ফরিদা আন্টির দিকে চেয়ে হাসি মুখে সালাম দিল ফরিদা আন্টি। সালামের উত্তর নিয়ে রুশানের দিকে চেয়ে বলল, যেহেতু তুমি বলছো তাই আমি অমত করব না, তবে আর কাউকে নিয়ে আসা যাবে না। এই বাসার নিয়মগুলো জানিয়ে দিবে তাকে, আর ফ্রেশ হয়ে বাকিদের নিয়ে খেতে আসো। রুশান একটা হাসি দিয়ে বলে, আচ্ছা আন্টি। বলেই রাজকে নিয়ে সিঁড়ি বেয়ে দ্বিতীয় তলায় উঠতে থাকে। রাজ রুশানের দিকে চেয়ে বলে, উনি কে? উনি হলেন বাড়িওয়ালা। বছরখানেক আগে ওনার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যায়, আর কোনো ছেলেমেয়েও নেই, তাই আমাদেরকে নিজের ছেলেমেয়ের মতো দেখে। বলতে পারো একটা পরিবার আমরা। আমাদের থেকে ভাড়াও নেয় না, শুধু খাওয়া দাওয়া টুকটাক সারা মাসে যা খরচ হয় ওইগুলোই দিলে হয়। আর তার নিয়মগুলো হচ্ছে তাকে নিজের মায়ের মতো শ্রদ্ধা করতে হবে, সবাইকে নিজের মানুষ ভেবে থাকতে হবে। ধরতে পারো আমরা একটা পরিবার। ফরিদা আন্টির মন জয় করতে পারলে দেখবে একদম নিজের ছেলের মতো কলিজা ঢুকিয়ে নিবে। বলতে বলতে দ্বিতীয় তলায় পৌঁছে যায় তারা। রুশানের সাথে নতুন কাউকে দেখে শোয়া থেকে লাফিয়ে ওঠে তুষার। রুশানের দিকে চেয়ে বলে, আবার কাকে নিয়ে এলি ভাই? এটাকে কি একটা ক্লাব বানিয়ে ফেলবে নাকি? রুশান স্বাভাবিকভাবেই বলে, বাজে বকবি না, আমাদের আরেক রুমমেট, আজ থেকে তোর সাথেই থাকবে সে। অসম্ভব, আমার সাথে কাউকে রুম শেয়ার করতে দিব না আমি। রুশান একটু বিরক্ত হয়ে বলে। নিলয়? নিলয় মাথা দুলিয়ে বলল, না ভাই, অপরিচিত কোনো ছেলেকে হুট করেই আমার রুমে রাখতে পারবো না, সরি। রুশান তারপর নিবিড়ের দিকে চেয়ে বলল, নিবিড় তোর সাথে থাকলে প্রবলেম হবে? নিবিড় একটু ভেবে বলে, আচ্ছা প্রবলেম নাই, কোথায় পেলি এটাকে? বলবো পরে, এখন ফ্রেশ হয়ে নেই। আর তোরা নিচে যা, ফরিদা আন্টি খাওয়ার জন্য ডাকছে, আমি ফ্রেশ হয়ে রাজকে নিয়ে আসবো। বিকেলে চুপচাপ নিজের জিনিসপত্রগুলো গোছাচ্ছে রাজ। নিবিড় তার পাশে এসে বলে, কিভাবে চলবে তুমি কিছু ভেবেছো? রাজ গোছাতে গোছাতে বলে, দেখি কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। টিউশনি করাতে পারবে? অবশ্যই। ইন্টারের একটা মেয়েকে আমাকে বলেছিল, অবশ্য আমার না করার দুইটা কারণ আছে। প্রথমটা হলো আমার অলরেডি দুইটা টিউশনি করাতে হয়, আর দ্বিতীয়ত সব মেয়েই আমার উপর দুর্বল হয়ে যায়। আর যেই মেয়েটার কথা বলছি ওর নাম আরোহী, খুব বড়লোক ফ্যামিলির মেয়ে, বিশাল বাড়ি, বাড়ির চারপাশ জুড়ে সিকিউরিটি গার্ডে ঘেরা, তাই রিস্ক নিতে চাচ্ছি না। ওই মেয়ের সাথে কিছু হয়ে গেলে আমাকে আর ওই বাড়ি থেকে জ্যান্ত বের হতে দেবে না ভাই। তাই তুমি চাইলে ওই টিউশনিটা করতে পারো, শুধু ওই মেয়েটার সাথে কোনো কিছু যেন না হয়। পড়াবে, তারপর সুন্দরভাবে চলে আসবে, পারবে? রাজ এতক্ষণ ধরে নিবিড়ের কথাগুলো শুনে একটা মুচকি হাসি দিয়ে বলে, অবশ্যই পারবো, আর এসব কোনো বিষয় না। ওকে, আমি কথা বলবো তাহলে। খুব উপকার হবে ভাই। নিবিড় চলে গেল। রাজ একটা রহস্যজনক হাসি দিয়ে আবার নিজের জিনিসপত্র গোছাতে ব্যস্ত হয়ে গেল। মেয়েটার নাম তাহলে আরোহী? একটা বড় বাড়ির সামনে এসে দাঁড়ায় রাজ। বাড়ির চারপাশে সিকিউরিটি গার্ডে ঘেরা। নিবিড় যেমনটা বলেছিল ঠিক তেমনই। বাড়ির সামনে গিয়ে গেটের সামনে দাঁড়ালে একজন গার্ড জিজ্ঞেস করে, পরিচয় কি আপনার? রাজ কিছুক্ষণ হাবার মতো দাঁড়িয়ে থেকে বলে, জি, আমি এই বাড়ির একটা মেয়ে আছে, ওর নতুন হোম টিচার, ম্যামের সাথে কথা হয়েছিল গতকাল। গার্ডটা রাজের দিকে কিছুক্ষণ চেয়ে বলল, বাড়িতে অপরিচিত লোক প্রবেশ নিষেধ। আমি ম্যাডামের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। রাজ সোজা হয়ে দাঁড়িয়ে বলল, জি আচ্ছা। রাজ কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে থাকলো। বডিগার্ডটা ফিরে এসে বলল, দুহাত উপরে তুলো, এরপর চেক করে বলল, এবারে ভেতরে যেতে পারেন। রাজ গেটের ভেতরে ঢুকে হাঁটতে হাঁটতে বাড়িটায় চোখ বুলাতে লাগলো। এক পাশে কিছু লোক গাড়িগুলো মুছতে ব্যস্ত, অন্য পাশে আরেকজন লোক গাছগুলোতে পানি স্প্রে করছে।
চারপাশে তাকিয়ে ভেতরে গেল রাজ। ভেতরে গেল একজন লোক, তাকে পড়ার রুম দেখিয়ে দিল। রাজ ওখানে গিয়ে দেখে আরোহী আগে থেকেই বই খাতা নিয়ে বসে আছে। রাজকে দেখে উঠে দাঁড়াচ্ছে। রাজকে বসতে বলে পরে নিজেও বসল। শুরুটা কিভাবে করবে ভেবে পাচ্ছিল না রাজ। আরোহী তার দিকে চেয়ে পড়ল। নার্ভাস হবেন না স্যার, আর কিছু কথা বলি আপনাকে, কিছু মনে করবেন না। এর আগেও কয়েক টিচার চেঞ্জ করেছে, শুধু এই কারণেই তারা এসে পড়ানোর সাথে কেমন নার্ভাস হয়ে থাকতো। আমি পড়ার সম্পর্কে কিছু জিজ্ঞেস করলেও ভূত দেখার মতো চমকে উঠতো হঠাৎ। এসবের মাঝে কি পড়া যায় বলুন? তাই আপনাকে বলছি, নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করবেন, নার্ভাস হওয়ার প্রয়োজন নেই। আপনি টিচার, আমি স্টুডেন্ট। আজ এবার কিছুটা জড়তা কাটিয়ে বলল। আচ্ছা। আরোহী আবার বলে, আরেকটা কথা স্যার, আপনার ড্রেস আপ চেঞ্জ করতে হবে। এমন হাবা মানুষ আমার একদম পছন্দ না। স্মার্ট হয়ে চলবেন। আমি মাম্মিকে বলে আপনার বেতনের অর্ধেক অ্যাডভান্স নিয়ে দিব। নিজের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নেবেন। প্রত্যুত্তর রাজ কিছু না বলেই বলল, পড়াই যাই। জি আচ্ছা। ড্রাইভার নেমে এসে গাড়ির দরজা খুললে একটা মেয়ে নেমে এলো গাড়ি থেকে। কাঁধে ব্যাগ নিয়ে চারদিকে তাকিয়ে গেটের দিকে পা বাড়ালো। মেয়েটার নাম অরিন। অনেকটাই রূপবতী ও দিমাগি মেয়ে সে। বলতে গেলে পা যেন মাটিতেই পড়তে চায় না তার। রাত চুপচাপ এক পাশে বসেছিল। তার জন্য আজ প্রথম দিন। সিনিয়র ব্যাচের কয়েকটা ছেলে তাকে ডাক দিয়ে হাতে একটা কাগজ ধরিয়ে বলল, ওই যে মাত্র গাড়ি থেকে নামলো, তাকে গিয়ে এটা দিয়ে আসবে। আর নাম বলার প্রয়োজন নেই, ভেতরে লেখা আছে সব। রাজ তার দিকে চেয়ে বলল, আমাকে কেন বলছেন? আশেপাশে তো অনেক ছেলে আছে। পাশ থেকে একটা ছেলে থাপ্পড় দিবে এমন ভাব নিয়ে বলল, ভাই বলেছে তাই দিয়ে আসছি, চুপচাপ। রাজ আর কথা বাড়ল না। কাজটা চুপচাপ হাতে নিয়ে মেয়েটার দিকে এগোতেই থাকে। আর ছেলেগুলো দূর থেকে চুপচাপ চেয়ে একটু হাসছে। রাজ গিয়ে অরিনের সামনে দাঁড়িয়ে কাগজটা এগিয়ে দিয়ে বলল, এটা আপনার জন্য। অরিন কাগজটা নিয়ে চুপচাপ ছিঁড়ে রাজের মুখের দিকে ছুঁড়ে মারে। রাজ বলতে যাবে এটা আমার না, তার আগেই ওই ছেলেগুলো এসে রাজের কলার চেপে ধরে বলা, সাহস কত তোর, ভার্সিটির মাঝে দাঁড়িয়ে সুন্দরী মেয়েদের বিরক্ত করিস? অরিনের দিকে চেয়ে বলে, আপু তোমাকে উল্টোপাল্টা কিছু বলেছে সে? কোনো সমস্যা করেছে? কিছু বললে আমাকে বলতে পারো, ওরা এমন ব্যবস্থা করবো জীবনে আর মেয়েদের দিকে চোখ তুলে তাকানো সাহস করবে না। বলেই এতগুলো স্টুডেন্টের সামনে রাজের গালে ঠাস ঠাস করে চর বসিয়ে দেয় ছেলেটা। আর অরিনের দিকে চেয়ে বলা, আগে থেকে তোমাকে কেউ কিছু বললে সোজা আমাকে বলবে, কেমন? আপু যাও তুমি, এটাকে আমি দেখছি। কিছু না বলে ছেলেটার দিকে এক পলক তাকিয়ে হাঁটা ধরলো। রাজ ছেলেটাকে বলল, ভাইয়া আপনি তো দিয়েছিলেন চিঠিটা। বলতে আবারও ঠাস ঠাস চর পড়লো রাজের গালে। তারপর বলে, এটা আমরা জানি আর তুই জানিস, কিন্তু আর কেউ যেন না জানে। জানলে এই মাঠের মাঝে জীবিত পুঁতে দেবো তোকে। আর শোন, আজ থেকে প্রায় এই মেয়েটাকে ডিস্টার্ব করবি তুই। আর প্রতিবারই আমি গিয়ে তোকে হালকা পাতলা 2-1টা চর দিয়ে ছাড়িয়ে নেবো, বিনিময়ে টাকা পাবি তুই। তখনই রুশান এসে ছেলেটাকে ধাক্কা দিয়ে রাজের থেকে ছাড়িয়ে নেয়। আর ছেলেটার দিকে চেয়ে বলে, আমার ফ্রেন্ড হয় রাজ, সো যাকে তাকে র্যাগিং করার মতো দুঃসাহস দেখাবে না। তারই মাঝে সেখানে উপস্থিত হলো তুষার। রুশান, রাজ, তুষার, নিলয়, নিবে, এরা 5 জন মিলেই থাকে একসাথে। এরই মাঝে তুষার ছেলেটা একটু রকচটা স্বভাবের। পারুক আর না পারুক, তবে সাহসিকতার দিক দিয়ে অনেক এগিয়েছে। তাই গলা উঁচিয়ে এগিয়ে এসে বলা, এই সমস্যা কি? কি হয়েছে এখানে? রুশান তাকে এক হাতে থামিয়ে দিয়ে বলে, তুষার থাম, সব জায়গায় রাগ দেখানো ঠিক না, আমি দেখছি। রুশান এবার ছেলেটার দিকে চেয়ে বলা, বলে আজ থেকে রাজকে র্যাগিং করার চেষ্টা করবে না। এই রাজ ও বাকিদের নিয়ে চলে গেল রুশান। রাজের গাল দুটো লাল হয়ে আছে, তাই এক হাত গালে রেখে নিশ্চুপ হাঁটছে সে। বিকেলেই ছাদে গিয়ে হাঁটাহাঁটি করছিল রুশান। তাদের এক পাশে 2 হাত ভর করে দাঁড়ালো সে। মাথায় চিন্তার ভারটা যেন সরছেই না। যেন যে মিশন নিয়ে মাঠে নেমেছে তার কুলকিনারে খুঁজে পাচ্ছে না। জানে এটা খুব কঠিন খেলা, হয়তো পরিণতি মৃত্যু হতে পারে, তবুও জেনে শুনেই নিজেকে মাঠে নামালো সে।
কারণ বাবাকে আর দাদিকে কথা দিয়েছে আজ না হয় কাল নির্জনকে তাদের পায়ের কাছে এনে ফেলবে সে। প্রয়োজনে মৃত্যুকেও মেনে নিবে, তবুও পিছু পা হটবে না। বদলা নিয়ে সেদিন সে প্রাণ ভরে নিঃশ্বাস নেবে। পকেটে থাকা ফোনটা বেজে উঠতেই বের করে দেখে রিমার ফোন। মহারানী আজ মনে হয় দারুণ মুডে আছে। রিসিভ করতে ওপাশ থেকে রিমা বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। রোশান একটু ফ্রুকুচকি বলে। কেন? রিমা বলে, এই যে আপনি বেঁচে আছেন তাই শুকরিয়া আদায় করছি। রোশান এবার কপাল কুচকে পড়ল। কি সব আবল তাবল বলছিস? আমি মরতে যাব কেন? রিমা এবার একটু রেগে বলল, তাহলে ফোন দেননি কেন এই দুদিন? আমি তো ভাবছিলাম ইন্দ্রানীলা হয়ে গেছেন। বলে খিক করে হেসে দিল রিমা। রোশান এবার রেগে গিয়ে বলল, কানের নিচে খাবি একটা। রিমা এবার হাসি থামিয়ে বলে, ওই আচ্ছা বাদ দেন, কে করছিলেন যে একবার ফোন দিয়েও আমার খোঁজ নেওয়ার সময় পাননি আপনি? খুব চাপে আছি রে, তাই সময় পাচ্ছি না। আমার টিয়া পাখিটা রাগ করিস না প্লিজ। দিকে রাজের পাশে বসে আছে নিবিড়। রাজের কাঁধে হাত রেখে বলে, কলেজে কোনো ঝামেলায় জড়িও না, ওরা খুব ডেঞ্জারাস। আজ ঝামেলা করছো, কাল দেখবে যে গুম হয়ে গেছো। ওরা এমনই, তাই এসবের থেকে দূরে থাকাই ভালো। রাজ কিছু না বলে চুপ করে রইল। নিবিড় তার কাঁধে হাত রেখে বলে, চা খাবে? দাঁড়াও নিয়ে আসতে। চা খেতে খেতে আড্ডা দেব। বলেই চা বানাতে নিচে ফরিদা আন্টির কাছে চলে গেল নিবিড়। রাজ বসে আছে চুপচাপ। পাশে রেখে যাওয়া নিবিড়ের ফোনটা বেজে উঠতেই ওই দিকে তাকায় রাজ। দেখে ফোনের স্ক্রিনে ভেসে উঠল বাবু 7। এর মানে বুঝতে রাজ কিছুক্ষণ ভাবলো, কিন্তু উত্তরটা পেয়ে গেল যখন কিছুক্ষণ পর আরেকটা নাম্বার থেকে ফোন এলো যে বাবু 3। রাজের অবাক হওয়া মুখ এবার হেসে ওঠে। নিবিড়ের কয়টা বাবু? রাত 10টা অবধি আড্ডা দিয়ে বাড়ি ফিরেছিল রাজের সাথে ভার্সিটির ঝামেলা করা সেই ছেলেগুলো, যাদের এক নামে ভার্সিটি সবাই চেনে। নাহিদ ভাই, এই ভাই, সেই ভাই, অয়নের কাছে হিরো সাজতে গিয়ে রাজকে চড়থাপ্পড় মেরেছিল তারা। বাইকে করে বাড়ি ফিরছিল নাহিদ ও তার বন্ধু। বাকিরা হয়তো আগেই চলে গেছে বাড়িতে। নাহিদ বাইক নিয়ে কিছুটা গেলে মাঝ রাস্তায় থেমে গেল বাইক, কারণ সামনে ছায়ার মতো কিছু একটা দাঁড়িয়ে আছে। অন্ধকারে বাইকের আলোয় ভালো করে তাকিয়ে দেখে একটা ছেলে রুমাল দিয়ে মুখ পেঁচিয়ে রেখে সামনে দাঁড়িয়ে আছে, হাতে একটা হক স্টিক নিয়ে। অন্ধকারে মুখটা বেঁধে রাখার চেহারাটা দেখা যাচ্ছে না, মনে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন ভুতুরে পরিবেশে একটা ছায়া মূর্তি হাতে হক স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে তাদের দিকে তাকিয়ে। অন্ধকারের সামনে ছায়ার মতো কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে নাহিদ বাইক থেকে নেমে সামনে এগিয়ে যেতে যেতে বলল, কে ওখানে? বলে পেছন ফিরে তার অপর বন্ধুকে ডাক দিল নাহিদ। পুনরায় সামনে তাকাতেই কেউ থাবা মারার মতন ধপ করে একটা শব্দ হওয়ার পর আর কিছু মনে নেই তার। অন্ধকার রাস্তায় নাহিদ নিচে পড়ে আছে, থাপড়ানোর শক্তিও অন্ধকার রাস্তায় নাহিদ নিচে পড়ে আছে, দপড়ানোর শক্তিটুকুও নেই। দেখে হাত পা নাড়াচ্ছে শুধু। আর অন্যজন মাথায় বাড়ি আঘাত পাওয়ায় সেন্সলেস হয়ে রাস্তার মাঝে পাশে পড়ে আছে। নাহিদের রক্ত শরীর থেকে বেয়ে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। অন্ধকার রাস্তার বাইকের হেডলাইটের আলোয় শুধু দেখা যাচ্ছে একটা ছেলে রাস্তায় নড়াচড়া করছে, আর তার রক্তে ভেসে যাচ্ছে রাস্তা। পাশের গাছ থেকে একটা পেঁচা ডানা ঝাপটি উড়ে চলে গেল। নীলয় বসে বসে পড়ছে, আর রুশান ল্যাপটপে কিছু একটা করছে। আর অন্যদিকে নিবিড়ের ফোনে তো কানের কাছে লেগে থাকে। আর তুষার ওয়াশরুম থেকে বেরিয়ে সকলকে বলল, ফরিদা আন্টি যে ডেকে গেল, শুনতে পাসনি তোরা? রুশান ল্যাপটপ রেখে বলে, আসছি। রাজ কোথায়? ওই ফোনে ফ্লেক্সি করতে গিয়েছে, এখনো খবর নেই। হয়তো বাইরে হাঁটাহাঁটি করছে, ফোন দিয়ে দেখ। রুশান ফোন হাতে নিবে তখনই ঘরে এসে প্রবেশ করে রাজ। রুশান ল্যাপটপ এক পাশে রেখে ছড়িয়ে থাকা বইগুলো গোছাতে বলল, কোথায় ছিলে এতক্ষণ? নতুন এসেছো, কিছুই চিনো না। দেখো সেদিনের মতো যেন আবার কোনো চোর ছিনতাইকারীর কবলে না পড়ো। রাজ একটু বোকা হাসি দিয়ে বলল, ওই রাস্তার ফ্লাইওভারের উপর দাঁড়িয়েছিলাম, ভালো লাগছিল খুব। গাড়িগুলো এক পাশ দিয়ে আসে, অন্য পাশ দিয়ে আবার চলে যায়, খুব সুন্দর লাগছিল দেখতে, তাই এতক্ষণ ওগুলোই দেখছিলাম। রাজের কথা শুনে তুষার মুখ চেপে হেসে উঠল। রাজ আবার বোকা ভাব নিয়ে বলে,
আসলে আমাদের গ্রাম অঞ্চলে এমন দৃশ্য খুব একটা নেই, আর থাকলেও রাস্তাগুলো এত বড় না, তাই আর কি। রুশান একটু মুচকি হেসে বলে, আচ্ছা সমস্যা নেই, ফ্রেশ হয়ে নিচে আসো, আমরা যাচ্ছি, তাড়াতাড়ি আসবে। রাত ছোট্ট করে বলল। আচ্ছা। রাত তখন 3টা, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। এদিকে অন্ধকারাচ্ছন্ন একটা ঘরে বাঁধা আছে দুজন লোক, আর সামনে একটা লাঠি হাতে তাদের বেধড়ক মারছে রুশান। এক আঙুল দিয়ে কপালে জমে থাকা ঘাম ফেলে তাদের সামনে চেয়ার টেনে বসে রুশান। দু হাতে দুজনের চুল খামছে ধরে মাথার উপর দিকে তোলেছে। মুখ থেকে রক্ত গড়গড়িয়ে পড়ছে লোকগুলোর, তবুও কিছুই স্বীকার করছে না। প্লাস দিয়ে আঙুলের নখ টেনে তোলা থেকে শুরু করে সব করেছে, তবুও মুখ দিয়ে একটু শব্দ বের হয়নি তাদের। কিছু তথ্য জানবে করে আজ 7 দিন এই লোকগুলোকে নিয়ে পড়ে আছে সে, কিন্তু লাভের খাতা শূন্য। রুশান রাগের মাথায় পিস্তল বের করে একটার মাথায় শুট করে দিয়ে অন্যটার মাথায় ধরে বলে, মুখ না খুললে তোর অবস্থা ওর মতোই হবে। লোকটা রক্তাক্ত মুখে হাসতে হাসতে বলে, এরকম একটা কেন, আমাদের 1000টা সদস্য মেরে ফেললেও কারো মুখ থেকে কিছুই বের হবে না। আমাদের রাস্তাটা এমন এক রাস্তা, হয়তো মরো নয়তো মারো, তবে মুখ খোলা যাবে না। বলে হাহা করে হেসে উঠল লোকটা। রুশান উঠে গিয়ে তৎক্ষণাৎ ওকেও শুট করে দিল। পাশ থেকে তার এক সহকারী ডেকে উঠল। লোকটা লাশ দুটো মর্গে পাঠিয়ে দাও। মাথা নিচু করে বলে, ওকে স্যার। রুশান আর কিছু না বলে চুপচাপ বেরিয়ে আসে সেখান থেকে। বাইরে ঘোর অন্ধকার, হাঁটতে হাঁটতে অন্ধকারে মিলিয়ে গেল সে। রাত 4টার সময় বাসায় ফিরে চুপি চুপি আবার নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। সকাল হলেই পুনরায় সে স্বাভাবিক একটা স্টুডেন্ট। পরদিন কলেজে যেতেই একটা খবর সবার কানে ভেসে আসে। খবরটা হলো নাহিদ ভাইকে কারা যেন প্রথমে পিটিয়ে পরে 2 হাতের রক কেটে ফেলে রেখেছে রাস্তায়। এখন হসপিটালে আছে। বাঁচে কি মরে তার গ্যারান্টি দিতে পারছে না কেউ। তবে কে বা কারা করেছে তার কোনো খোঁজ পাওয়া যায়নি, রেখে যায়নি কোনো প্রমাণও। রাজ ও নিবিড় ক্যান্টিনে অপেক্ষা করছে, কারণ রুশান, তুষার ও নিলয়ের ক্লাস এখনো শেষ হয়নি। নিবিড়ের ফোন আসতেই একপাশে চলে যায় সে। রাজ চুপচাপ বসে বসে চারদিকে তাকাচ্ছে। এরই মাঝে অরিন হেঁটে এসে তার পাশে বসে। অরিনকে দেখেই উঠে দাঁড়ায় রাজ। অরিন হাতের ইশারায় বসতে বলে চুপচাপ বসে গেল রাজ। অরিন রাজের দিকে চেয়ে বলে, কাজটা তুমি করেছো তাই না? রাজ যেন বোকা বনে গেল। অরিনের দিকে বোকা দৃষ্টি নিক্ষেপ করে বলে, কোন কাজটার কথা বলছেন আপু? অরিন একটু হেসে বলল, কালকে নাহিদ ভাইয়ের সাথে তোমার ঝামেলা হয়েছিল, আজ সে কোমায়, তো বিষয়টা একটু ভাবার নয় কি? আচ্ছা যাই হোক, তোমাকে দেখে মনে হচ্ছে না এমন কাজ করতে পারো। ক্যান্টিনে আসার পর তোমাকে দেখলাম, তাই জিজ্ঞেস করছিলাম এমনি। তবে যেই করুক ভালোই করেছে, এবার একটা শিক্ষা হলেই হয়। বলেই উঠে হাঁটা ধরল অরিন। রাজ কিছুক্ষণ অরিনের দিকে তাকিয়ে একটু মুচকি হেসে নিবিড়ের দিকে তাকালো। নিবিড় সে কখন থেকে কথা বলছেই তো বলছে, আমাকে কতটুকু ভালোবাসো বাবু? নিবিড় খুব নরম ভাবে বলল, অনেক ভালোবাসি। আমার জীবনের প্রথম ও শেষ ভালোবাসা হলে তুমি। তো তোমাকে ভালোবাসবো না কাকে ভালোবাসবো বলো? ইস, আমার বাবুটা কত ভালো, কিন্তু প্রায় টাইমে তোমার ফোন বিজি পাই কেন? কার সাথে কথা বলো? নিবিড় একটু রেগে বলে, কার সাথে কথা বলো মানে? তুমি ছাড়া কি আমার লাইফে আর কেউ আছে? আচ্ছা, তুমি কি আমাকে সন্দেহ করছো? নিবিড়ের রাগে একটু থতমত খেয়ে যায় মেয়েটা। বলে, আরে না না, আমি এমনটা মিন করিনি, ভুল বোঝো না প্লিজ। আমি তো জানি তুমি আমায় কত ভালোবাসো। এটা মাথায় রাখবে। দুনিয়ার সব মানুষের ভালোবাসা মিথ্যে হলেও এই নিবিড়ের ভালোবাসা কখনো মিথ্যা হয় না। আচ্ছা, আমি ফোন রাখি। ওপাশ থেকে মেয়েটা বলল, প্লিজ রাগ করো না বাবু, আমি সত্যি এভাবে তার আগের ফোন কেটে দেয় নিবিড়। যেন এক প্রকৃত প্রেমিককে তার গার্লফ্রেন্ড সন্দেহ করায় রাগ করেছে সে। আজ টিউশনিতে
যাওয়ার পর রাজ ভালোই বুঝতে পারে যে আরোহীর মনটা বিষণ্ণ। আসার পর থেকেই পড়ায় মন বসছে না। রাজ তার দিকে তাকিয়ে বলে, আসার পর থেকেই দেখছি কোনো পড়াতেই মন বসছে না তোমার। কোনো সমস্যা হয়েছে? পার্সোনাল হলে বলার দরকার নেই। আরোহী গাল থেকে হাত সরিয়ে বলল, আজ বাবা মায়ের আবার ঝগড়া হয়েছে। আর বাবা সব সময় মাকে কি বিষয় নিয়ে যেন হুমকি দেয়। এটা ওদের পার্সোনাল ব্যাপার, ঝগড়া হবে আবার ঠিক হবে। এর মাঝে তুমি মন খারাপ করে রাখলে কি হবে? আরোহী এবার টেবিলের ভর দিয়ে ভালোভাবে বসে বলে, বিষয়টা এমন হলে আমি ভাবতাম না। বাবা মাসে 2 মাসে একবার বাসায় আসে, তাও একদিন থেকে চলে যায়। আর মাকে দেখি সব সময় কেমন একটা ভয়ে ভয়ে থাকে, কিন্তু কারোর সাথে কিছু শেয়ার করে না। আমি জিজ্ঞেস করলেও বলে না। বাবাকে খুব লিমিটের চাইতেও একটু বেশি ভয় পায়। রাজ কিছুক্ষণ ভেবে বলে, আচ্ছা বাদ দাও ওসব। তুমি ছোট মানুষ, এত কিছু ভাববে না। তুমি শুধু নিজেকে নিয়ে ভাববে আর পড়াশোনা করবে। আচ্ছা তুমি ভবিষ্যতে কি হতে চাও? আরোহীর মন অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য রাজ বলল। আরোহীর কিছু না ভেবে বলল, একজন স্বামীর আদর্শ স্ত্রী হতে চাই। সে হবে আমার জন্য সবচেয়ে বেস্ট একজন মানুষ, যার সাথে মন খুলে কথা বলতে পারবো। আমার বাবা মায়ের মতো হবে না, সুন্দর একটা খুনসুটিময় জীবন হবে আমাদের। সোজা হয়ে বলে, হ্যাঁ সেটা তো অবশ্যই হবে। এই ধরো অনেকে তো ডাক্তার হতে চায়, শিক্ষিকা হতে চায়। তোমার এমন কোনো ইচ্ছে নেই? আরোহী আরো উৎসাহ নিয়ে বলে, আছে তো। আমিও শিক্ষিকা হব। আমার ছেলে মেয়েদেরকে বাসায় পড়াবো। ওরা হবে স্টুডেন্ট আর আমি হব শিক্ষিকা। রাজ হতাশ হয়ে কপালে হাত রেখে বলে, আচ্ছা ভালো, এখন পড়ায় মন দাও। বলেই হাতে থাকা কলমটা ঘোরাতে থাকে রাজ। আরো কিছুদিন যাক, তারপর আরোহীর মায়ের সাথে কথা বলার ট্রাই করতে হবে। যদিও ওনার সাথে একা কথা বলার কোনো অপশন নেই, কারণ কথা বলার সময়ও তার সাথে 2জন সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে থাকে। তবুও চেষ্টা করতে হবে। হয়তো তার মাঝেও কোনো রহস্য লুকিয়ে আছে, যা হয়তো তার প্ল্যানে কিছুটা হলেও কাছে আসবে। স্যার জানেন, আপনার চুলগুলো না একদম কাকের বাসার মতো লাগে। একে তো মনে হয় 2 মাস ধরেও কাটেন না, আর মনে হয় জীবনেও চুলে চিরুনি লাগাননি। বলেই মুখ চেপে হেসে ওঠে আরোহী। রাজ কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ে আরোহীকে শক্ত গলায় বলে, এগুলো কোনো পড়ার টপিক না আরোহী। আরোহী হাসি চেপে রেখে বলে, সরি স্যার, তবে হ্যাঁ, আপনি যদি নিজেকে একটু স্মার্ট বানানোর ট্রাই করেন তাহলে আপনাকে একদম হিরোদের মতো লাগবে। রাজ কিছু না বলে আরোহী আবার বলে, সত্যি বলছি স্যার, একটু বাড়িয়ে বলছি না। রাজ হতাশ হয়ে বলে, প্রশংসা করতে করতে তো হাঁপিয়ে গেছো, এবার একটু পড়ায় মন দাও। রাতের বেলা ছাদে দাঁড়িয়ে আছে রুশান। কেমন যেন অস্থিরতা কাজ করছে তার মাঝে। রিমা গত 2-3 দিন ধরে কোনোভাবে যোগাযোগ করছে না। না নিজে ফোন দিচ্ছে, না ফোন দিলেও রিসিভ করছে। অথচ সে নিজেই রাগ করে বসে থাকতো রুশান ফোন না দিলে। বাধ্য হয়ে আরিশা খালামনির নাম্বারে ফোন দিল রুশান। কিছুক্ষণ কথা বলে রিমার কথা জিজ্ঞেস করলে সে বলে, 3 দিন ধরে রিমা কলেজে যাচ্ছে না। রাস্তায় কোন ছেলে নাকি ডিস্টার্ব করে তাকে। রুশান শান্তভাবে বলল, রামিম ভাইয়া কিছু বলেনি তাদের? রামিম হলো রিমার বড় ভাই। রামিম কিছু বললেও ঝামেলা করলো তারা। রামিমকেও মারধর করে আর রিমাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। তাই 3 দিন ধরে ঘর থেকেও বের হচ্ছে না আর কলেজেও যাচ্ছে না, রুমের ভেতর চুপচাপ বসে থাকে। মুহূর্তে যেন রুশানের মাথার রক্ত চেপে বসল। চোখ দুটো বন্ধ করে নিজেকে শান্ত করে বলে, আচ্ছা আন্টি চিন্তা করবেন না, আমি কালকেই বাড়িতে আসছি। কিন্তু ওরা যদি তোমার কোনো ক্ষতি করে? ওটা আমি বুঝে নিব আন্টি। আপনি শুধু রিমাকে বলবেন মন খারাপ করে বসে না থাকতে। পরশু আমার সাথেই কলেজে যাবে সে। বলি ফোন কেটে দেয় রুশান। রাস্তার পাশে এসে দাঁড়িয়ে বলে, রুশান কোনো সমস্যা হয়েছে? তোমাকে কেমন অস্থির দেখাচ্ছে দেখছি। 2 হাতে ভর দিয়ে একটু ঝুঁকে বলে, কালকে একটু বাড়ি যেতে হবে, বাড়িতে ছোট্ট একটা প্রবলেম হয়েছে। রাজ কিছু বলে না, চুপচাপ তার পাশে দাঁড়ালো। তারপর শান্তভাবে বলে, তোমাকে দেখে তো মনে হচ্ছে না কোনো ছোট্ট প্রবলেম, মনে হচ্ছে সিরিয়াস কোনো বিষয় নিয়ে তুমি চিন্তিত। রুশান এবার রাজের দিকে চেয়ে বলে, অনেক বড় বড় প্রবলেমও আমার সামনে খুবই তুচ্ছ।
কিন্তু আমার লাইফে একটা দুর্বল জায়গা আছে, যেখানে ছোট ফুলের টোকো আমার কাছে তলার বাড়ির আঘাতের চেয়েও ধারালো মনে হয়। তাই কালকে ইমার্জেন্সি বাড়ি যেতে হবে আমাকে। ভার্সিটির মেয়েরা ফ্রেন্ডরা মিলে আড্ডা দিচ্ছে। ওখানে নিবিড় গিয়ে হাত বাড়িয়ে একে একে হ্যান্ডশেক করে। দোস্ত, কি অবস্থা তোদের? মেয়েগুলো হেসে পড়ে। ভালো। তোর? ফ্রেন্ড মহলে অরিনকে দেখে নিবিড় একটা মেয়ের কানে কানে পড়ল। ও এখানে কেন? মেয়েটা বলে, এখন থেকে অরিনও আমাদের ফ্রেন্ড। মুহূর্তে নিবিড় একগাল হেসে পড়ে। আরে তোদের ফ্রেন্ড মানে তো আমারও ফ্রেন্ড। হাই, আমি নিবিড়। অরিনের দিকে হাত বাড়িয়ে বিনিময়ে অরিন কিছু না বললেও একটু অপমানিত বোধ করে নিবিড়। সে হাত সরিয়ে বলে, তুমি কোনো বলিউডের নায়িকা নও যে এত ভাব দেখাতে হবে। তোমার মতো অনেকটা সুন্দরী মেয়ে লাইন দিয়ে আছে আমার পিছে, আর এদের ফ্রেন্ড দেখে ভদ্রতার খাতিরে ফ্রেন্ড বানাতে চেয়েছি। না হলে নিবিড়ের এত দুর্দিন আসেনি যে যাকে তাকে নিজের ফ্রেন্ড বানাবে। সো তোমার এসব 2 টাকার ভাব অন্য ছেলেদের সাথে দেখাতে এসো, বাট এই নিবিড়ের সাথে না। বলেই উঠে গেল নিবিড়। পাশ থেকে সাদিয়া আবার তাকে টেনে বসিয়ে বলে, উফ, কি শুরু করেছিস তোরা? আর তুই কোথায় যাচ্ছিস? বস। নিবিড়ের আচরণে যেন হাঁ হয়ে গেল অরিন। যেখানে ভার্সিটির কত ছেলে অরিনের পিছনে ঘুরে, আর সেই তাকেই নাকি নিবিড় সবার সামনে এভাবে অপমান করলো। অরিন কিছু বলতে যাবে তখনই দূর থেকে নিবিড়কে ডাক দিল রাজ। রাজকে দেখে থেমে গেল অরিন। সবাই মিলে রাজকে ডাক দিলে তাদের সামনে এসে দাঁড়ায় রাজ। নিবিড় তাকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। রাজও হাসি মুখে পরিচিত হলো সবার সাথে। রাজ খুব ভালো স্টুডেন্ট। পরশু আমার সব অ্যাসাইনমেন্ট রাজই করে দিয়েছিল। বন্ধু হিসেবে খুব হেল্পফুল একজন মানুষ সে। তারপর অরিনের দিকে চেয়ে নিবিড় আবার বলে, এই যে গরিবের ক্যাটরিনা কাইফ, ওই দিন যে একটা কাগজের জন্য ওকে এভাবে মার খাওয়ালে, জিজ্ঞেস করে দেখুন। চিঠিটা সেদিন নাহিদেই পাঠিয়েছিল। আর আপনার সামনে হিরো সাজার জন্য আবার এসে নিজেই রাজকে মারধর করে। তাছাড়া এসব আপনার জেনেই বা কী লাভ? আপনার তো অহংকারে মানুষকে মানুষ বলেও মনে হয় না। নিবিড়কে টেনে এক পাশে নিয়ে গেল রাজ। তারপর বলে, এভাবে কেন বলছো? যা হওয়ার তা তো হয়েই গেছে। নিবিড়ও রাজকে ফিসফিস করে বলে, এসব মেয়েদেরকে এভাবে বলেই আগে লক করে দিতে হয়। দেখবে নেক্সট টাইম আর ভাব দেখাতে আসবে না। কিন্তু তুমি যদি তার ভাবকে বেশি গুরুত্ব দাও, তাহলে পরে দেখবে সে আরও বেশি ভাব নেবে। সো সুযোগ বুঝলে এসব ভাবের দোকান আগেই বন্ধ করে দিতে হয়। ভার্সিটি থেকে বের হওয়ার পর অরিন রাজের কাছে এসে বলে, সরি ওদিনের ব্যবহারের জন্য। রাজ একটু হেসে বলে, আরে সমস্যা নেই, ওসব পুরনো কথা, আর আমি পুরনো কথা মনে রাখি না। অরিনও একটু হেসে বলে, তোমার নাম্বারটা দাও তো। কেন? পড়ায় কোনো প্রবলেম হলে তোমার থেকে হেল্প নিতে পারবো, আর ক্লাসমেট হিসেবেও যোগাযোগ থাকলো। রাজ একটু হেসে নাম্বারটা দিয়ে দিল। এখান থেকেই শুরু হয়েছিল তাদের ফ্রেন্ডশিপটা। সন্ধ্যার পর কোমরে হাত দিয়ে নিজের ক্লান্ত শরীর ঠেলতে ঠেলতে বাসায় আসে নিবিড়। তুষার তার এই অবস্থা দেখে দৌড়ে গিয়ে তাকে ধরে ধরে রুমে নিয়ে এসে বিছানায় শুয়ে দেয় আর জানতে চায় এমনটা কিভাবে হলো, কেউ মারলো তাকে। নিবিড় ব্যথায় আ উ করতে করতে বলে, আজ 4 নাম্বারটার সাথে দেখা করার কথা ছিল রে দোস্ত। রাস্তায় তার জন্য অপেক্ষা করছিলাম, কারা যেন হুট করে এসে আমায় মেরে দিয়ে চলে গেল। পাশ থেকে নিলয় বলে, মেয়ে গঠিত বিষয় নিয়ে মার খেয়ে বাসে এসেছিস? ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। সত্যি কি কাহিনী এটা, নাকি কোথাও ধরা খেয়ে মার খেয়েছিস? নিবিড় ব্যথায় শব্দ করে বলে, দেখ নিলয়, বাজে বকবি না। আমি প্রেমিক হতে পারি, তবে লজ্জা না। তুষার হেসে বলে, তুমি কি তা আমরা সবাই জানি। নিবিড় এবার নিলয়ের দিকে চেয়ে বলে, প্লিজ দোস্ত, তোর তো আবার মুখ পাতলা, কথা পেটের ভেতরে রাখতে পারিস না, যার তার কাছে বলে ফেলিস। এসব কাউকে আবার বলতে যাবি না প্লিজ, আমার মান সম্মান একটুও থাকবে না তাহলে। নিলয় বলে, আরে না, কাউকে বলবো না। তুই কি আমাকে এমন ছেলে ভাবিস? আবার বুক ফাটে তবু মুখ ফাটে না। টেনশন নিস না, কাউকে বলবো না আমি। পরদিন সকালে নিলয় রাস্তায় বের হয়েই নীরার সাথে দেখা। নিবিড়ের আরেক গার্লফ্রেন্ড। নিলয়কে দেখে নীরা বলে,
ভাইয়া শুনুন, আপনি নিবিড়ের ফ্রেন্ড না? নিলয় তার দিকে চেয়ে বলে। হ্যাঁ, কিন্তু আপনারা নিবিড়কে কিভাবে চিনেন? আমি ওর গার্লফ্রেন্ড। কয় নাম্বারটা? কয় নাম্বারটা মানে? ওর কয়টা গার্লফ্রেন্ড? তা তো জানি না। আচ্ছা ভাইয়া, নিবিড় কোথায় আছে বলতে পারেন? গতকাল থেকে আমার ফোনও ধরছে না। নিলয় একটু হেসে বলে, সেই লেভেলের একটা ডোজ পাইছে। মানে? সে আমাকে বলছে বিষয়টা কাউকে না বলতে, শুধু আপনাকে বলছি। আপনি ওর গার্লফ্রেন্ড দেখে প্লিজ আপনি কাউকে বলবেন না বিষয়টা। বলবো না। তারপর নীরার কাছে এসে নিলয় আস্তে আস্তে বলতে থাকে, নিবিড় কালকে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়ে ধরা খেয়ে সেই লেভেলের মার খাইছে। এখন বাসাতেই পড়ে আছে। আমি বাসায় গিয়ে বলবো আপনাকে ফোন দিতে। আর হ্যাঁ, আপনি কথাটা কাউকে বলবেন না প্লিজ, কারণ নিবিড় আমাকেও বলেছিল যেন কাউকে না বলি। ফুচকা খাবি? রিক্সা করে কলেজ যাওয়ার পথে রাস্তার পাশে হাই স্কুলটার সামনে একটা ফুচকার দোকান দেখে ছোট্ট রিমাকে প্রশ্ন করলো রুশান। রিমার মন তখন ভিন্ন চিন্তায় ডুবে আছে, কারণ আজ 5 দিন পর কলেজ যাচ্ছে সে। যেই ছেলেগুলোর ভয়ে এতদিন ঘরে বসেছিল তাদের সামনেই দিয়ে রুশান নিয়ে যাচ্ছে তাকে। মনে একটা প্রশ্ন। এসব চিন্তার মাঝে রুশান, আচ্ছা তারা যদি কোনো ঝামেলা করে, রামিম ভাইয়ার মতো যদি রুশান ভাইয়াকেও মারে? এসব চিন্তার মাঝে রুশানের এমন ফুচকার অফারে একটু চমকে ওঠে রিমা। ভয়ার তো চেহারায় দুই দিকে মাথা নাড়িয়ে না সূচক অসম্মতি জানায়। রুশান একটু হেসে রিক্সা থামাতে বলে নেমে ফুচকার দোকানটায় চলে গেল, কারণ সে যা ভালোই জানে রিমা ফুচকা, আইসক্রিম, চটপটি, ঝালমুড়ি এসব ছাইপাস বেশি পছন্দ করে। আজ হয়তো ভয়ে আছে একটু, তারপর আর কিছুটা গেলেই মোড়ের সেই ছেলেগুলোকে দেখতে পায়। রিমা ভয়ে কাঁচুমাচু হয়ে মাথা নিচু করে রুশানের গা ঘেঁষে বসেছে। ছেলেগুলোর সামনে এসে রুশান রিক্সা থেকে নেমে ছেলেগুলোর সামনে দাঁড়ায়। একটা ছেলে প্রথমে একটু হিরোগিরি দেখাতে এলে রুশান পকেট থেকে বের করে একটা কার্ড বের করে তাদের সামনে ধরলো। চুপসে যায় ছেলেটা। হাত দুটি এক করে মাথা নিচু করে রইল ছেলেটা। রুশান কার্ডটা পকেটে নিয়ে 2 হাত প্যান্টের পকেটে গুজে ছেলেটাকে বলে, নিজের হাতে নিজের 2 গালে থাপ্পড় দাও। ছেলেটা চুপচাপ নিজের হাত দিয়ে নিজের 2 গাল থাপড়াতে লাগলো। রুশান এবার এক হাতে তাকে থামিয়ে দিয়ে বলে, তো রিমাকে আজ থেকে কিসের নজরে দেখবি শুনি? ছেলেটা মাথা নিচু অবস্থায় বলল। বোনের নজরে। রুশান তৎক্ষণাৎ ছেলেটার গালে কষে একটা থাপ্পড় দিয়ে বলল, কিসের নজরে? ছেলেটা সোজা হয়ে বলল, জি, মায়ের নজরে দেখব। রুশান এবার 2 হাত পকেটে নিয়ে ছেলেটাকে বলে, যাও ওর কাছে গিয়ে বলো মা আমাকে ক্ষমা করে দেন। ছেলেগুলো তাই করলো। রুশান রিক্সায় উঠে বলে, আর যদি কখনো শুনি যে ওর দিকে তাকিয়েও কেউ কথা বলছো, তাহলে কি হবে তা মুখে বলার প্রয়োজন বোধ করছি না। কাজের মাঝে আমার আসল রূপটা দেখতে পাবে। বলে রিক্সায় উঠে রিমাকে নিয়ে আবারও রওনা দিল রুশান। রিমা কিছুক্ষণ চুপ থেকে বলল, ওরা আজ এমন ভীতু হয়ে আছে কেন? রুশান একটু হেসে বলে, বাঘ যতই ভয়ঙ্কর হোক, একবার শিকারি ফাঁদে পড়লে সে বুঝতে পারে তার দৌড় কতটুকু। যাই হোক, আজ থেকে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। ওরা চোখ তুলেও তাকাবে না। ছাদে বসে এক হাতে সিগারেটের টানে ধোয়া উড়াচ্ছে তুষার, অন্য হাতে ফোন নিয়ে তাকিয়ে আছে প্রিয় মানুষটার মেসেজের আশায়। 6 মাস হলো তাদের রিলেশন, সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু কয়েকদিন ধরেই সে খুব ইগনোর করছে তুষারকে। গতকাল তো সরাসরি ভুলিয়ে দিল, দয়া করে আমাকে আর মেসেজ দিবে না, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমার আশা ছেড়ে দাও আর নিজের জীবন গুছিয়ে নাও, আমার থেকেও খুব ভালো একটা মেয়ে পাবে তুমি। এরকম আরও অনেক সান্ত্বনামূলক মেসেজ, যা পড়ে বারবার চোখের পানি মুছে আবার ফোনের দিকে তাকিয়ে থেকে তুষার। এক বসায় অলরেডি 1 প্যাকেট সিগারেট শেষ তার, তবুও বুকের ভেতরটা আরও বেশি জ্বালাপোড়া করছে। মেয়েটা কেন করলো এমন? কেন জীবনে এসে আবার এভাবে হারিয়ে যাচ্ছে? আমি তো তার সাথে কোনোদিন খারাপ ব্যবহারও করিনি, তাহলে কিসের শাস্তি দিল এটা? ভাবতে ভাবতে আবারও চোখের পানি মুছে নিল তুষার। আজ 2 দিন পর সুস্থ হলো নিবিড়। ওইদিকে নীরা বারবার ফোন করে বলছে তার সাথে ইমিডিয়েটলি দেখা করতে। নিবিড়ও তাই চলে গেল নীরার সাথে দেখা করতে।
তাই যথাসময়ে চলে গেল নির্দিষ্ট স্থানে, যেখানে নীরা আগের থেকেই এসে বসেছিল। নীরা রেগে থাকলেও নিবিড়কে বুঝতে দিল না। নিবিড়ের গালে হাত রেখে বলল, বাবু, তোমার 2 নাম্বার গার্লফ্রেন্ডের নামটা যেন কি? নীরার চালাকি বুঝে ওঠার আগেই নিবিড় আবেগে বলে ফেলে, পাখি। চট করে নীরা তার কলার চেপে বলল, তার মানে তোর আরো গার্লফ্রেন্ড আছে? একটা একটা নাম বলবি আজকে। নিবিড় নিজের বোকামি বুঝতে পেরে জিভে কামড় কাটলো। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আমার জন্য বলল, আরে আমার পুরো কথাটা তো শুনবে নাকি? নীরা ওভাবেই ধরা অবস্থাতে বলল, কি বলবি বল। আগে ছাড়ো, না হলে বলবো কিভাবে? নীরা ছেড়ে তার সামনে দাঁড়িয়ে রইল। নিবিড় আদুরে কণ্ঠে বলে, আমার প্রথম ও শেষ ভালোবাসাটাই হলে তুমি। আর পাখি বলতে বুঝিয়েছি তোমাকেই। তুমি আমার পাখি, তুমি আমার হাতি, জিরাফ, সব। তাই বলে কি আদর করেও তোমাকে কিছু নিজের পছন্দ মতো নামে ডাকলে খুব রাগ করছো? ঠিক আছে, আর কখনো কোনো আদরের নামে ডাকবো না। নীরা এবার অপরাধীর ন্যায় চেয়ে বলল, সত্যি তো তোমার আর কোনো গার্লফ্রেন্ড নেই? একটা কথা কয়বার বলবো, তুমিই আমার সব। পরশু কার সাথে দেখা করতে গিয়ে মার খাইছো বলো? নিবিড় ফ্রিকুচকে বলে, তোমাকে এসব কে বলেছে? যেই বলুক, আমি যেটা বলেছি তার উত্তর দাও। তোমাকে এসব নীলাই বলেছে, তাই না? আগে বলো এটাও মিথ্যা? নিবিড় একটু হেসে বলে, কি একটা অবস্থা দেখো, বন্ধুদেরকে মজা করে কিছু বললেও বিপদ। পরশু ছিনতাইকারীর হাতে পড়েছিলাম। ওরা আমাকে মেরে আমার টাকা পয়সা সব নিয়ে গেছে। আর ওদেরকে এসব বলিনি, কারণ লজ্জার বিষয় এটা। তাই বললাম যে তোমার সাথে দেখা করতে গিয়ে তোমার ভাইয়ের হাতে মার খেয়েছি, আর সে তোমার কাছেই এসে সব বলে দিল। নিবিড়ের এমন ইমোশনে গলে গেল নীরার মন। নিবিড়ের দিকে চেয়ে বলে, বাদ দাও ওসব, যা গেছে মালের উপর দিয়ে গেছে, জানের উপর দিয়ে তো যায়নি। নিবিড় একটু মন খারাপ করে বলে, এখন এই মাসের ভাড়া খাওয়ার খরচ কোথা থেকে দিব কিছুই বুঝতে পারছি না। এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছি যে না পারছি কাউকে বলতে। নীরা এবার পাশ থেকে কিছু টাকা বের করে নিবিড়কে দিয়ে দেয়, বলে, এই নাও, আপাতত এইটা দিয়ে চালাও, এরপরও লাগলে বলো, আমি পাঠিয়ে দিব। তবুও মন খারাপ করো না প্লিজ, তোমাকে বিষণ্ণ মনে একদম ভালো লাগে না। নিবিড় একটু ঠং করে বলে, তোমার থেকে এভাবে টাকা নিব বিষয়টা একটু লজ্জাজনক। নীরা বলে, আরে তোমার আমার কি, হ্যাঁ বলো যে আমাদের। আচ্ছা, তুমি যখন এত করে অনুরোধ করছো, না কিভাবে করি বলো? হাজার হোক তুমি তো আমার সব। তবে হ্যাঁ, সব টাকা কিন্তু বিয়ের পরে শোধ দিয়ে দিব। নীরা একটা মেকি হাসি টেনে ফোনের দিকে চেয়ে বলে, বাড়ি থেকে ফোন দিচ্ছে, আমাকে এখন যেতে হবে। নিবিড় বলে, চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। না লাগবে না, সামনে একটা রিক্সা ডেকে উঠে যাব। বাই বাই, ভালো থেকো, আর দয়া করে ফোন দিলে ধরবে। বলেই চলে গেল নীরা। নিবিড় কিছুক্ষণ চেয়ে থেকে একগাল হেসে টাকাগুলো দিয়ে বাতাস করতে থাকে গায়ে। চারদিকে চেয়ে তারপর টাকায় চুমু দিয়ে মানি ব্যাগে নিয়ে হাঁটা ধরে সেও। এভাবেই চলে দিনকাল। 1 মাসে কয়টা মানুষ সাপ্লাই হয়েছে? পায়ের উপর পা তুলে সিগারেটের ধোয়া ছেড়ে কথাটা বলল নির্জন। পাশ থেকে একজন ভদ্র লোক স্মার্ট গেট আপ নিয়ে গলার টাইটা একটু নেড়ে চেড়ে বলল, স্যার বেশি না, 21টা মাত্র। নির্জন আবারও সিগারেটের টান দিয়ে বলে, কালেকশন বাড়াতে হবে, প্রতি মাসে কম করে 40-50টা মানুষ কালেকশন করতে হবে। পাশের লোকটা আবার বলে, কি করব স্যার, খুব সাবধানতার সাথে কাজগুলো করতে হয়। একবার এই ভিতরের খবর বাইরে চলে গেলে সব শেষ, প্ল্যান মাফিক করতে হবে সব। নির্জন এবার উঠে দাঁড়িয়ে বলে, প্রয়োজনে দলের লোক আরো বাড়াও, সবার অ্যামাউন্টও বাড়িয়ে দাও, তবুও কালেকশন বাড়াতে হবে। তবে হ্যাঁ, ওইসব মানুষদেরকে টার্গেট করবে যারা খুবই অসহায়, যেন নিখোঁজ হয়ে গেলেও পরিবারের মানুষ খুব বেশি তোলপাড় করতে না পারে। তবে প্ল্যানগুলো এমনভাবে সাজাতে হবে যাতে কেউ বুঝতে না পারে যে তাকে নিখোঁজ করা হয়েছে। সবাই জানবে নিখোঁজ হয়েছে, ব্যাস।
লোকটা মাথা নাড়িয়ে বলে, জি স্যার। গভীর রাতে কানে ইয়ারফোন গুঁজে একটা ল্যাপটপ নিয়ে বসে আছে রাজ। এখানে ওঠার সময় নিজের প্রয়োজনীয় সব নিয়ে এসেছে। ল্যাপটপে কাজ করছে আর প্রতিনিয়ত ঘটে যাওয়া ক্রাইমগুলো সম্পর্কে যতটুকু পারছে তথ্য কালেক্ট করছে। সারা দেশে কে এবং কিভাবে তার জাল ছিঁড়িয়ে রেখেছে, কিভাবে এতগুলো মানুষ হারিয়ে যাওয়ার পরও কোনো প্রমাণ থাকে না। সবকিছু যেন তার কাছে শুধুই দুঃস্বপ্ন। যতবারই সে এই রহস্যের কাছে ঘনাতে চেয়েছে ততবারই যেন দুঃস্বপ্নের মতো ঘুম ভেঙে গিয়ে আবার সেই প্রথম ধাপে ফিরে চলে আসে। তবে এবার প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে সে। সবই বের করে এবার গর্ত থেকে টেনে তুলবে সে বিষধর সাপটাকে। কারণ রাজ খুব কাছ থেকেই শুনেছে অসহায় মানুষদের কান্না। সূর্যের সোনালি আলো তখন ফুটতে শুরু করলো। সেই সোনালি আলো জানালা ভেদ করে রুমে প্রবেশ করছে ধীরে ধীরে। নিলয় তখন বেলকনিতে দুহাত মেলে অলসতা কাটানোতে ব্যস্ত। আর তুষার রুমে মরার মতো ঘুমাচ্ছে। সারা রাত গার্লফ্রেন্ডের বিরহে কাঁদতে কাঁদতে শেষ রাতে সে চোখে দুটো লেগে এসেছে তার। আর এখন বেঘরে ঘুম। ফরিদা আন্টি নাস্তা তৈরি করে টেবিলে সাজা ছিল। তখনই কলিং বেল শব্দ করেই বাজল। দরজা খুলে দেখে রাজ আর নিবিড় বাইরে দাঁড়িয়ে আছে। খুব ভোরে জগিং করতে বেরিয়েছিল দুজন। নিবিড় ফরিদা আন্টির কাছে গিয়ে বলে, ফ্লেভার তো দারুণ ছড়াচ্ছে আন্টি, আজ কি রান্না করছেন আমাদের জন্য? ফরিদা আন্টি নাস্তা টেবিলে আনতে আনতে বলে, গরুর মাংসের সাথে পরোটা, চা আর নুডলস, সাথে একটা কেক বানিয়েছি। নিবিড় একটু হেসে বলে, আজ এত কিছু আর হঠাৎ কেক বানিয়েছেন আন্টি, কোনো বিশেষ কিছু নাকি? ফরিদা আন্টির আজ গোমরা মুখ। ড্রয়িং রুমে টু কিচেন এভাবে হাঁটতে হাঁটতে গোমরা মুখে বলল, খুব বেশি স্পেশাল আজকে দিনটা। যাও তোমরা নাস্তা করার জন্য তৈরি হয়ে আসো। এখনই আসছি আন্টি। না আসলেও আপনার খাবারের টানে হলেও খুব তাড়াতাড়ি চলে আসবো। বলি উপরে চলে গেল নিবিড়। একটু পর আবার কলিং বেল বাজলো। দরজা খুলে দেখে রোশান। বাড়ি গিয়ে গতকাল সব ঠিকঠাক করে আবার ব্যাক করেছে ব্যাচেলার বাসায় তার বন্ধুদের কাছে। ফরিদা আন্টির সাথে কথা বলে সে উপরে চলে গেল। নিলয় একটু পেটুক টাইপের, সবার আগে সেই নিতে শুরু করে দিল। সবাইকে নিয়ে খাওয়ার সময় ফরিদা আন্টি কেকটা কেটে সকলকে দিয়ে বলে, আজ হঠাৎ কেক বানালাম কেন জিজ্ঞেস করছিলে না তখন? নিবিড় উৎসাহ নিয়ে বলে, আন্টি। মুহূর্তেই ফরিদা আন্টির চোখ এক ফোঁটা জল গড়িয়ে পড়লো। তা এক হাতে মুছে ফেলে বলে, আজকের দিনটায় আমার তৌসিফ দুনিয়াতে এসেছিল। কত ফুটফুটে ছিল আমার তৌসিফ। রাজ আর রুশান দুজনই খাওয়া বন্ধ করে ফরিদা আন্টির দিকে তাকায়। কারণ তারা কেউই ফরিদা আন্টির কষ্টের মূল কাহিনীটা জানে না। কারণ তাদেরকে কখনোই বলেনি সেও। তারা শুধু জানে ফরিদা আন্টির কেউ নেই, তার স্বামীও এক সন্তান দুজনই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। নিবিড় উৎসাহ নিয়ে বলল, আপনার কাহিনীটা আমরা শুনতে চাই আন্টি। পাশ থেকে নিলয় তার তাল মেলালো। ফরিদা আন্টি একটা দীর্ঘশ্বাস নিয়ে বলতে শুরু করল, প্রতি বছর তার জন্মদিনে পার্টি না করলে মুখ গোমরা করে বসে থাকতো, কিন্তু পরে তার বাবা ঠিকই সারপ্রাইজ দিত তাকে। খুব খুশি হতো সে। হাস্যজ্জ্বল মুখে চোখগুলো খুশিতে চিলিক দিয়ে উঠত। আমি এমন অবস্থায় ছিলাম না, না ছিলাম এমন একা। অটল ধন সম্পদ ছিল আমাদেরও। বাড়ির ভেতরই কাজের মানুষ ছিল 3-4 জন। আমার তৌসিফ ছিল 8 বছর বয়সের। বিয়ের প্রথম 10 বছর আমাদের কোনো সন্তান ছিল না। এরপর তৌফিক আসলো আমাদের কোলে। আনন্দের সীমা ছিল না। তবে এই সুখও আমার কপালে সইল না। কারা যেন তৌসিফের বাবার সবকিছু আস্তে আস্তে কৌশলে লুটে নিয়েছিল। এরপর সে ওদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিবে। সেই রাতেই অ্যাক্সিডেন্টটা হয়। সবাই একটাকে অ্যাক্সিডেন্ট হিসেবে নিলেও আমি পুরোপুরি বিশ্বাস করি এটা এমনি এমনি হয়নি, করানো হয়েছিল। বলেই কেঁদে দিল ফরিদা আন্টি। আবার চোখের পানি মুছে পড়ল। তারপর ওদের সাথে সব হারিয়ে ফেললাম। কিছুই করতে পারিনি আমি। একা হয়ে গেলাম একেবারে। এই বাড়িটির উপরতলা ভাড়া দিয়ে প্রথম 1 বছর একাই কাটিয়ে দিলাম। তারপর তারাও বাড়িটা ছেড়ে দিয়ে চলে গেল। এরপর নিবিড় আসলে আমার কাছে, যেন থাকার মতো একটা রুম হলেও ভাড়া দেই তাকে। তারপর রুশান, এরপর একে তোমরা সবাই। এখন তোমরাই আমার পরিবার, তোমরাই আমার ছেলে, তোমরাই আমার সেই ছোট্ট তৌসিফ। তখনই নিবিড় এসে ফরিদা আন্টির মাথাটা নিজের সাথে ধরে বলল,
আমরাই তো আপনার সন্তান আন্টি, আর আমি কখনোই আপনাকে ছেড়ে যাব না। তৌসিফ যেমন আপনার সাথে সারা জীবন থাকতো, আমিও থেকে যাব সারা জীবন, কারণ আমারও যে আপনার মতোই একজন মা খুব প্রয়োজন ছিল, পেয়েছিও, ছেড়ে যাব না কখনো। এরপর একে একে সবাই এসে ফরিদা আন্টিকে সান্ত্বনা দিতে লাগলো। রুশান বিষয়টার কিছু হলেও বুঝতে পারছে, কারণ তার জানা মতে 25 বছর আগে তার ফ্যামিলির সাথেও একই কাজ করা হয়েছিল। আরোহীকে পড়ানো শেষে বাসায় ফিরছিল রাজ। বেলকনিতে বসে ফোন টিপছিল সে। নিবিড় তার পাশে গিয়ে বসে, তারপর মুখে হাসি ফুটিয়ে বলে, সব ঠিকঠাক? রাজ মাথা তুলে বলে, কিসের কথা বলছো? নিবিড় এবার আরো কাছে এগিয়ে এসে বলে, তুমি যে মেয়েটাকে পড়াও, কি যেন নাম? ও হ্যাঁ, আরোহী। মেয়েটাকে আজ দেখলাম তাদের গেটের সামনে। ভাই, মেয়েটা তো হেব্বি সুন্দর। এমনটা জানলে টিউশনিটা আমিই করাতাম ভাই। রাজ এবার সোজাসুজি ভাবে চেয়ে বলল, নিবিড় সুন্দরী, এটা সত্য, তবে তার সাথে টিউশনির কানেকশন কি? হেসে বলে, তুমি যেমন বলদ টাইপের, তোমার বুদ্ধিও বলদ টাইপের। আরে ভাই, একে তো মেয়েটা মারাত্মক সুন্দরী, আর দুই হলো অনেক বড়লোক ফ্যামিলির মেয়ে। এমন একটা মেয়েকে যদি পটিয়ে একবার বিয়ে করে নিতে পারি তো লাইফ সেটেল। রাজ হেসে বলে, আমার মেয়েদের প্রতি এত ইন্টারেস্ট আর এভাবে সেটেল হওয়ার লোভ কোনোটাই নেই। সে আমার স্টুডেন্ট মানে স্টুডেন্ট। নিবিড় আবারও হেসে বলে, ভালো বুদ্ধি দিলাম নীলেরা। আচ্ছা তাহলে এক কাজ করো, ওই মেয়েটার সাথে কোনোভাবে আমার লাইন করিয়ে দাও। রাজ এবার নিবিড়ের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলে, ওর ফ্যামিলি সম্পর্কে জানো তুমি? তোমার না 6-7টা গপ? ওসব যদি ওই মেয়ে জানতে পারে তাহলে গুলি করে মারবে। তাই ওসব ফ্যামিলির মেয়ের থেকে দূরে থাকাই ভালো। বলেই উঠে হাঁটা ধরে রাজ। নিবিড় পেছন থেকে বলে, ভাই সত্যি বলছি, ওরকম একটা মেয়ে পেলে বাকি সবাইকে ছেড়ে দিব। রাতের বেলা ঢুকতে ঢুকতে বাসায় আসে তুষার। নিবিড়, রাজ, রুশান এরা তাকে রুমে এনে বসায়। নিবিড় বলে, তুই আবার মাল খেয়েছিস? তোকে না বললাম এইসব শাইপাশ খেয়ে এই বাসায় আসবি না? ফরিদা আন্টি শুনলে কি করবে বুঝতেছিস? তুষার খুব শোকাহতদের মতো করে বলে, ভাই, সুমাইয়া আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিছে। কত ভালোবাসতাম তাকে। নিবিড় এবার সরে বসে বলে, দূর হালা, একটা মেয়ের জন্য এত কিছু করতেছিস। মেয়ে লাগলে তুই আমার কাছে আসতে, কিন্তু এই সাইপাস খেতে গেলে কেন? তুষার আবারও কেঁদে বলে, সুমাইয়া আমার পিওর লাভ ছিল ভাই। রাজ কড়া লেবুর শরবত বানিয়ে এনে তুষারের কাছে দিল। তুষার ওটা খেয়ে হেলান দিয়ে বসে। নিবিড় আবার বলে, ভাই শোন, ভালোবাসা আর কমার্স অনেকটাই মিল। কমার্সের স্টুডেন্টদেরকে শেখানো হয় বেশি জায়গায় বিনিয়োগ করলে লস হওয়ার সম্ভাবনাটা কম থাকে, আর তোমরা এক জায়গায় বিনিয়োগ করে ওটা নিয়ে বসে থেকেই তো এই মারা খাও। আমাকে দেখো, কত জায়গায় ভালোবাসা বিনিয়োগ করেছি, তাই আমার লসও কোনো হিসাব নেই। তুষার ফোনের ওয়ালপেপারে সুমাইয়ার ছবি সেট করে রেখেছিল, ওটা দেখে কেঁদে বলে ওঠে, আমার সুমাইয়া। নিবিড় ফোনটা নিয়ে এবার তুষারের দিকে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকে, তারপর বলে, এটা তোর সুমাইয়া? আরে বলদের ঘরে বলদ, এটা তো বাংলা নাটকের অভিনেত্রী মেহের জাবিনের ছবি। তুষারের কোনো কানি নেই নিবিড়ের কথায়। সে বুকের বাঁ পাশে হাত রেখে সুমাইয়া সুমাইয়া করছে। নিবিড় আবার বলে, ফেসবুক রিলেশন তাই না? তুষারের মাথা নেড়ে হ্যাঁ সুযোগ সম্মতি জানায়। নিবিড় এবার উঠে দাঁড়িয়ে বলে, বাংলা নাটক দেখিস না বলেই মেহের জাবিনকে চিনলে না, আর ফেক আইডি না রিয়েল আইডি ওটা না দেখেই প্রেম শুরু করলে। বলে সেখান থেকে চলে গেল নিবিড়। আর এইদিকে তুষার বুকে হাত দিয়ে সুমাইয়া সুমাইকে করতে করতে শেষ। আমার সুমাইয়া, আমারে নেশাখোর বানিয়ে কেমনে রইলি ঘুমাইয়া। নিবিড় নিজের রুমে এসে বসলে নিলয়ও তার পাশে এসে বসে আর নিবিড়ের দিকে এসে বলে, এই নিবিড় শোন, তুষার তো মনে হয় আজ সুমাইয়া সুখে শেষ হয়ে যাবে। দেখ কি কাদাই কাঁদছে রে। নিবিড় মাঝি তার মতো করে বলে, আরে বাদ দে বাল, হালা পুরাই বলদ। নিলয় আবার বলে, মাম্মা একটা সিক্রেট শুনবি? কি? তুষারকে বলবি না তো? আমি তো তোর মতো মুখ পাতলা। নিলয় নিচের দিকে চেয়ে বলে, তুষারের সাথে রিলেশন করা ওই সুমাইয়া ইসলাম আইডিটা আসলে আমার ছিল।